প্রচণ্ড রোদ সকাল থেকে, সকাল 7টা বাজে কেউ বলবে না। We spend around 1 hour there for you guys to enjoy the beauty of the place. যে লিমোজিন বাস দিয়েছে একটা, বেশি ছোট বাস, বেশি বড় না, অসম্ভব বেশি দাম জিনিসপত্রের। এখানে আমাদেরকে এই হ্যাটটা দিচ্ছে, যারা যারা কালেক্ট করতে চায় বলে তো সবাই নিতে পারে। প্যাগোডার মেন টেম্পল কমপ্লেক্সটা এলাম এখন, মানে বেশি জোরে কথা বলা বারণ। আমরা একটা কেভের ভেতর দিয়ে যাচ্ছি এখন বোট নিয়ে। দেখা যাচ্ছে জিগজ্যাগ করে সিঁড়িগুলো গেছে উপর অবধি। গুড মর্নিং। আমরা বেরিয়েছি আমাদের পিক আপ পয়েন্টে যাওয়ার জন্যে। প্রচণ্ড রোদ সকাল থেকে, সকাল 7টা বাজে কেউ বলবে না, এখন 7:30 বাজে। ইনফ্যাক্ট আমাদের 7:50 পিক আপ, আমরা যাচ্ছি সেখানে এখন। সকাল সকাল ব্যস্ততা শুরু হয়ে গেছে রাস্তাঘাটে, সবাই নিজের কর্মস্থলে যাচ্ছে, বাজার দোকান বসে গেছে রাস্তায়। আমাদের জাস্ট হোমস্টেটার বাইরেই একদম সবজি বাজার বসে, তো দেখলাম কচু শাকও বিক্রি হচ্ছে, কলমি শাক, কচু শাক সব বিক্রি হচ্ছে। জানি না এখানকার লোকেরা কীভাবে খান, তবে বিক্রি হচ্ছে দেখলাম, মানে সবাই খায় আর কি জিনিসগুলো এখানে। সব আমি এই যাতায়াতের বাঙালিরাই হয়তো কচু শাক খায় শুধু। একটু হাঁটতে হবে 400 মিটারের মতন, ওখান থেকে আমাদের পিক আপ করবে। আমরা হোমস্টে থেকে বেরিয়ে যে সামনের রাস্তাটা, তার উল্টো দিকেই হচ্ছে হানয় স্টেশন। এই যে এটা হানয় রেলওয়ে স্টেশন, এখান থেকে ট্রেনগুলো ছাড়ে বেসিক্যালি। আর একদম পুরো মানে জমজমাট জায়গা এটা, বাড়ির সামনে পুরো দোকান বাজার, সবার সবজি বাজার, মাছের বাজার। আর গাড়ি তো ছেড়েই দিন, মানে গিজগিজ করছে গাড়ি, 2 চাকা বেশি, খুব সাবধানে হাঁটাচলা করতে হচ্ছে। সঙ্গে থাকুন আমাদের, আমরা পিক আপ পয়েন্টে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা ফাইনালি দৌড়ে দৌড়ে এসে চেপেছি আমাদের বাসে। এখন আমাদের গাইড আমাদের ব্রিফ করছেন আজকে গোটা ট্রিপটা আমরা কীভাবে যাব, কোথায় কোথায় যাব, কতক্ষণ স্টে করব। ইংলিশ স্পিকিং গাইড আমাদের। We spend around 1 hour there for you guys to enjoy the beauty of the place, to have a closer look of our culture and our Buddhism in Vietnam. After that, we'll be heading back to our restaurant where we serve you guys the lunch, the buffet lunch. আজকে আমাদের এই ট্রিপটার মধ্যে লাঞ্চও ইনক্লুডেড আছে। ব্রেকফাস্টের জন্য দাঁড়াবে, কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড নেই। ব্রেকফাস্টটা আমরা নিজেদের করতে হবে, আমরা যদিও করে এসেছি ব্রেকফাস্ট। লাঞ্চটা ইনক্লুডেড, এন্ট্রি ফি সব ইনক্লুডেড। আর এই যে বাসটা দিয়েছে, লিমোজিন বাস দিয়েছে একটা, বেশি ছোট বাস, বেশি বড় না, 15 সিটারের মতন। আমাদের ওখানে ট্রাভেলার যেরকম হয় ওরকমই একটা লিমোজিন বাস। এটা করে এখন আমরা 1.5 ঘন্টার মতন ডিস্টেন্স যাব। আমাদের এরকম একটা করে জলের বোতল দিল সবাইকে, এগুলো সব কমপ্লিমেন্টারি এর মধ্যেই। আর এই নিনবিনের আজকে যে ট্রিপটায় আমরা যাচ্ছি, এই ট্রিপটা আমাদের টোটাল কস্ট পড়েছে দুজনের ইনক্লুডিং ঋদ্ধি $80। তো সেটা $80, ঋদ্ধির কোনো চার্জ লাগেনি। $80 সাথে আমাদের 200 ভিয়েতনামিজ ডং দিতে হয়েছে, 200K মানে 200,000 আর কি, বেসিক্যালি 2 লাখ টাকা। তো সেটা দিতে হয়েছে শুধু ঋদ্ধির সিটের জন্য, ঋদ্ধির আর কোনো চার্জ লাগছে না, শুধু ঋদ্ধির সিটের কস্টটা আমাদের দিতে হয়েছে। বাকি পুরোটাই ওর কমপ্লিমেন্টারি, যেহেতু ওর 5 বছর এখনও হয়নি। আর আমাদের দুজনের পড়েছে টোটাল $80। সেটা হচ্ছে টোটাল কস্ট। এবার এটা কনভার্ট করে নিতে হবে ইউএসডি থেকে ভিএনডি কত হচ্ছে। এটা আমি টোটাল ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে দেবো, আমি যেখান থেকে করেছি, ওনাদের নাম্বারটা, ওয়েবসাইটের ডিটেলস, কীরকম কত পেমেন্ট করেছে আমাদের। আমি নেগোশিয়েট করেছি, ওনারা প্রথমে একটু বেশি বলেছিলেন, তো আমি সেখান থেকে নেগোশিয়েট করেছি। আমাদের কালকে হালং বে ট্রিপটা আছে, সেটাও এনাদের সাথেই করেছি আমি। ওটা ওনারা বলেছিলেন আমাদের রুমটা হচ্ছে উইথ ব্যালকনি রুম আছে ক্রুজে হালং বেতে 2 নাইট 1 ডের জন্য। সেটা টোটাল পড়েছে আমাদের $270, কিন্তু ওরা প্রথমে চেয়েছিল $300। সেটা একটু দরদাম করে, কথাবার্তা বলে, বার্গেন করে একটু কমানো হয়েছে বলেছি আমরা। তো সেটা $270। সেটা এক্সপিরিয়েন্সটা কালকে দেখবেন আপনারা যখন আমরা যাব। সেটাও একটা অন্যরকম অভিজ্ঞতা হবে আমাদের জন্য এবং আপনাদের জন্য।
তো এখন তাহলে আমাদের ট্রিপটার সঙ্গে থাকুন। আমরা এখন যাচ্ছি নিনমিন, যেরকম বলেছিলাম 3-4টে ডেস্টিনেশন আছে নিনমিনে গিয়ে, যেগুলো আমাদের দেখাবে। আমরা লাঞ্চ করব বাইরে, সব কিছুই আপনাদের দেখাবো, কিন্তু তার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে হবে, যেটা ভুলবেন না। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন। আমাদের ভিয়েতনাম ভ্রমণের দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছিলাম নিনবিনের উদ্দেশ্যে। হানয় শহরের থেকে 90 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ছোট্ট শহর নিনবিন। রেড রিভার, যেটা কালকে আমরা পেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে আসার সময়, সেই রেড রিভারের ডেল্টার উপরেই এই ছোট্ট শহরটি অবস্থিত। তো আমরা এই হাইওয়েতে উঠলাম জাস্ট, তো বললো যে হাইওয়ে দিয়ে আমরা যাব, এখন 1-1.5 ঘন্টার রাস্তা। তো আপনারা যদি ঘুমাতে চান তো ঘুমিয়ে পড়তে পারেন, যারা আপনারা কাল রাতে ভালো করে ঘুমাননি, তারপর সকালে উঠেছেন, ঘুম হয়নি ভালো করে। এখন অনেকটা রাস্তায় আমরা যাব হাইওয়ে দিয়ে, একটু কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, সেখানে অসুবিধা হতে পারে। তাছাড়া আপনি যদি দরকার লাগে উইন্ডো শেডসগুলো আছে এখানে, এরকম করে নামিয়ে নিতে পারেন, নামিয়ে নিয়ে ঘুমাতে পারেন। আমি আপাতত নামাচ্ছি না উইন্ডো শেডটা, কারণ আমি একটু বাইরেটা দেখতে চাই, যেতে যেতে রাস্তাটা কেমন। আর এটা তো নিজের দেশ নয়, চেনা নয় জায়গাগুলো, একটু দেখতে চাই রাস্তাটা কেমন, আশেপাশের জায়গাগুলো কেমন, লোকজন কেমন, কীরকম তাদের নেচার এখানে রয়েছে, যারা কী কাজকর্ম করে, সব জিনিস দেখা যায়। রাস্তা দিয়ে যেতে গেলেই দেখা যায়, একমাত্র হোটেলে বসে তো দেখা যায় না সেইগুলো এক্সপিরিয়েন্স করতে চাই আস্তে আস্তে। একটা সেমিটারি, গ্রামের ভিতর দিয়ে যদি যায় রাস্তা, যেরকম আমাদের হাইওয়ে দুপাশে গ্রাম থাকে, ধান ক্ষেত থাকে, যদি সেরকম জায়গা দিয়ে যায়, সেইগুলো দেখাচ্ছি আপনাদের কেমন রাস্তাটা। এই জিনিসগুলো তো এক্সপিরিয়েন্স করা, পৌঁছে গেলে তো পৌঁছেই গেলাম ডেস্টিনেশনটাতে। সঙ্গে থাকুন। আমাদেরই ব্রেক দিল এখন ব্রেকফাস্টের জন্য। একটা ছোট সোভেনিয়ার শপের মতন জায়গা, সেখানে দাঁড়িয়েছে, ছোট না বেশ বড়ই। তো সেখানে আমরা বললো ব্রেকফাস্ট করে নিন যদি না করে থাকেন, আর এখান থেকে চাইলে আপনারা সোভেনিয়ার্স কালেক্ট করতে পারেন, সেগুলো এখান থেকে কালেক্ট করে নিন আপনাদের মানে বন্ধুবান্ধব বাড়ির লোকজনদের জন্য। এখানে অনেক রকম জিনিস আছে। ঋদ্ধি এখন ভেবেছে ওর বন্ধু এখানে দুটো পুতুলকে আদর করছে। তো আমরা এখানে একটু আপাতত কিছু টুকটাক খেয়ে নিই, যদিও খিদে পাইনি। ঋদ্ধিকে খাওয়াতে হবে, ঋদ্ধি কিছু খায়নি সকাল থেকে, তো খাইয়ে দিই। ওকে খাইয়ে দিয়ে আমরা দেখি যদি সোভেনিয়ার এখানে পাওয়া যায়, দেখাচ্ছি আপনাদের কী কী আছে। প্রচুর হ্যান্ডক্রাফটেড জিনিস রয়েছে, যেগুলো এখান থেকে আপনি কিনতে পারেন, সব হাতে তৈরি জিনিস। এগুলো কস্টলি হবে অবশ্যই। আর এই যারা ট্যুরিস্ট অপারেটর থাকে আর কি, ট্যুর এজেন্সি যারা, তারা এইসব জায়গাতেই নিয়ে আসে, কারণ কি ওনাদের কমিশনও থাকে। এখান থেকে যা সেল হবে প্রত্যেকটা বাসই এখানে এসে দাঁড়াচ্ছে, তো সেখানে ওরাও কমিশনটা পায়। ছোটো ছোটো রুমাল আছে, কাপড়ের ব্যাগ আছে, চাদর রয়েছে, প্যান্ট আছে, ট্রাউজার্স রয়েছে, পেন্টিং রয়েছে প্রচুর, দেখতে পাচ্ছেন দেওয়ালে। এগুলো তো কেনা সম্ভব না, তবে আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। প্রচুর জিনিস আছে, এখান থেকে চাইলে আপনি কিছু কালেক্ট করতে পারেন। এখানে এই যে ভিয়েতনাম লেখা টি শার্ট রয়েছে। আমি মোটামুটি একটা দামের আন্দাজ দিয়ে দিচ্ছি জিজ্ঞেস করে,
এরকম এরকম দামের আছে, যদি আপনারা চান তাহলে কিনতে পারেন। যেরকম এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 2,80,000 BND, মানে ভিয়েতনামিজ ডং। এবার সেটা কনভার্ট করে নিতে হবে। এগুলো মোটামুটি টি শার্টগুলো সবই 2,80,000 ভিয়েতনামিজ ডং করে। এদিকেও এরকম প্যান্টস আছে, হিপি প্যান্টস আছে, টি শার্টস আছে। এগুলো করতাম, এগুলো 335K, মানে 3,35,000 ভিয়েতনামিজ ডং। তো ভ্যারাইটি আছে প্রচুর। যারা শপিং করতে ভালোবাসে তাদের জন্য অবভিয়াসলি খুবই ভালো জায়গা। এখানে পেন্টিংস আছে, হ্যান্ডক্রাফটেড পেন্টিংস হবে, এগুলো সুতো দিয়ে বোনা। এগুলো দাম এখানে লেখা রয়েছে যে 550,000 ডং, 5,50,000। এগুলো আপনি কিনতে পারেন চাইলে ঘর সাজানোর জন্য। এখানে বড়ো সাইজেরও আছে। প্রচুর জিনিস, বেসিক্যালি আপনি চাইলে অনেক কিছুই কিনতে পারেন অবশ্যই, যেটা টাকা যদি থাকে, আপনার বাজেটের মধ্যে থাকে তাহলে। তো আমরা দেখা যাক, আমি তো কিছু কিনছি না আপাতত, কিন্তু যারা শপিং করতে ভালোবাসে, যেরকম মমি তো খুব শপিং করতে ভালোবাসে, ও দেখা দেখি শুরু করে দিয়েছে অলরেডি। অসম্ভব বেশি দাম জিনিসপত্রের। এই ফ্রিজ ম্যাগনেটগুলো দেখছেন, ছোট্ট ছোট্ট ফ্রিজ ম্যাগনেট, 195K, মানে প্রায় অলমোস্ট 700 থেকে 800 টাকা ধরুন। এগুলো আপনি যদি এই ফুটপাথ থেকে, যেগুলো লোকাল মার্কেট বসে, স্ট্রিট মার্কেট, সেখান থেকে কেনেন, আমরা হার্ডলি 100 থেকে 200 টাকা পড়বে। সব জিনিসই রয়েছে, কিন্তু প্রচুর দাম। প্যাকেজিং করে সুন্দর করে বিক্রি করছে, দামটা অসম্ভব বেশি। আমরা দুটো কফি নিলাম, আমি আর মমিতা, আর রিদ্ধির জন্য একটা স্যান্ডউইচ। ওর জানি না কেন খেতে ইচ্ছে করছে না কিছু। এই তিনটে মিলিয়ে আমাদের পড়েছে 150K ভিয়েতনামিজ ডং, মানে ওই অ্যারাউন্ড 500 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে। কফিটা খেয়ে নিই, প্রচণ্ড গরম, চা পাচ্ছে না বলে বাধ্য হয়ে কফি খেতে হচ্ছে, এখানে চা কোথাও পাওয়া যাচ্ছে না। তো খেয়ে নিই কফিটা, তারপর আমরা আবার বাসে চাপবো। আমাদের আধ ঘন্টা মতো সময় দিয়েছে এখানে। এখানে পেছনে দেখতে পাচ্ছেন, এখানে খাবার পাওয়া যাচ্ছে, অনেক কিছুই আছে, সবাই কিনছে, এখানে খাচ্ছে বসে। ছোট্ট একটা জায়গা আছে খাওয়ার মতন, এখানে 3-4টে টেবিল। আমরা বসেছি, খেয়ে নিয়ে তারপর বাসে চেপে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। আমাদের খাওয়া হয়ে গেল, সোভিনিয়ার আর কিছু কিনিনি। দামের ঠেলায় ছ্যাঁকা দিচ্ছে পুরো, এমনি রোদে যা ছ্যাঁকা দিচ্ছে, তারপরে দামের ঠেলায় ছ্যাঁকা দিচ্ছে আর কি। তো আমরা এবার চাপছি আমাদের গাড়িতে, এই যে আমাদের বাস। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি আমাদের প্রথম গন্তব্যের দিকে। আমাদের গাইড আমাদের ন্যারেট করছে এখন যে আমরা কোথায় যাচ্ছি, কতক্ষণ সময় লাগবে। এখান থেকে আর 29 কিলোমিটারের মতন। তো সেখানে পৌঁছে আমাদের 1 ঘন্টার মতো সময় দেবে, গিয়ে জায়গাটা দেখে আবার ফিরে আসার জন্য। তারপর আমরা দ্বিতীয় গন্তব্যের দিকে যাব। তো আপাতত আমরা হাইওয়েতেই রয়েছি আবার। আমরা এই জাস্ট এসে নামলাম বাই দিন প্যাগোডা কমপ্লেক্সে। তো এখানে আমাদেরকে এই হ্যাটটা দিচ্ছে, যারা যারা কালেক্ট করতে চায় বলেছে সবাই নিতে পারেন। তো রিদ্ধির তো মাথা ছোটো পড়ে যাবে এত বড় হ্যাটের জন্যে, তো আমি আর মমিতা নিয়েছি। এটা এখানকার ট্রেডিশনাল ভিয়েতনামিজ হ্যাট, আর ভালো হবে, ছামাটা পুরো গোল করে পড়ছে ছাতার মতো। এখানে হিট খুব বেশি, গরম বেশি বলে এই ধরনের টুপি ইউজ করেন লোকেরা। তো এই কমপ্লেক্সটায় এসেছি, এখানে আমাদের গাইড এখন এন্ট্রি ফি টিকিট কাটছে ভেতরে ঢোকার।
টিকিটটা কেটে নিয়ে তারপর আমরা যাবো, আমাদের ওয়েট করতে বললো আপাতত এখানে। এখান থেকে ইলেকট্রিক কারের টিকিট কাটলো আমাদের গাইড, তো আমাদেরকে সবাইকে টিকিটগুলো দিয়ে দিয়েছে পার্সোনালি। এখন বললো ওনাকে ফলো করতে, আমরা যাচ্ছি এখন ওনার পেছন পেছন। ইলেকট্রিক কারটা এখান থেকে চাপতে হবে। এই কমপ্লেক্সটা আসলে অনেকটা বড়, তো হেঁটে ঘোরাটা সম্ভব নয় বলবো না, সম্ভব, কিন্তু এই যা হিট আর যা গরম তাতে খুব মুশকিল, শরীর খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্যে আমরা এখন ইলেকট্রিক কারে করে যাব। আমাদের সঙ্গে যারা এসছেন সবাই যাচ্ছে গাইডের পেছন পেছন। Okay, so my friend, once you get through this, you can just hop in the electric car. 3% share, one bench. Okay. Right? Okay. The driver will touch you inside. Okay. And please keep the ticket. We still need to use it on the way out. Okay, sure. Thank you very much. And you will be staying here? No, I will follow you after Okay. this. So you Okay. get inside, you just stay there for 1 or 2 minutes. I'll be right with you. Okay. Okay, sure. Yeah. তো আমাদের গাইড আমাদের এখন ইলেকট্রিক কারে তুলে দিচ্ছে। এই কারগুলো করে যেতে হবে। চাপি তাহলে ইলেকট্রিক কারে। বড় মাপের টোটো আর কি, বুঝতে পারছেন তো? ছোট নয়, একটু বড় মাপের টোটো, একটু বেশি লোক বসা যায়। রোদটা অসম্ভব বেশি, মানে চিন্তার বাইরে কতটা রোদ। কিট কমপ্লেক্সটা থেকে অ্যাকচুয়ালি প্যাগোডাটা বেশ খানিকটা দূর। আমরা প্রায় মিনিট 10 হয়ে গেল আসছি ইয়েতে কার, ইলেকট্রিক কারে করে। অনেকটা রাস্তা, তাই জন্যই হয়তো ইলেকট্রিক কারগুলো চলে এখানে। হেঁটে এতটা রোদে আসতে পারতাম না অনেস্টলি। আমরা এখানে মেন গেটটা দিয়ে এন্ট্রি নিলাম, ওটাকে ওনারা বলছেন 3 ডোর গেট, 3টে দরজার গেট আর কি, বেসিক্যালি কাঠ দিয়ে তৈরি, পুরোটা একটা গাছের কাঠ দিয়ে তৈরি। আর দরজা দিয়ে ঢুকেই দুটো মূর্তি আছে, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে। লেফট সাইডেরটা হচ্ছে পানিশার, যারা এখানে কোনো ভুল কাজ করে, কোনো খারাপ কাজ করে সে তাদের শাস্তি দেয়। আর রাইট সাইডেরটা হচ্ছে রিওয়ার্ডার, তো যারা ভালো, যারা সবার ভালো করে, যারা কোনো খারাপ কাজ করে না, ভালো চায়, তাদেরকে উনি রিওয়ার্ড দেন, রিওয়ার্ড করেন। এটা আর কি মাইথোলজিক্যাল ফ্যাক্ট এখানকার, উনি যা বললেন। এখানে ওনারা বলেন এই পায়ে হাত দিয়ে বুদ্ধের আশীর্বাদ নিতে। সবাই দেখতে পাচ্ছেন এখানে হাত দিয়ে দিয়ে যায় বলে এখানে এরকম দাগ দাগ হয়ে গেছে। আমরাও ধরলাম, দেখা যাক যদি কিছু ভালো হয় জীবনে। আমাদের গাইড বলছেন এটা সাউথ ইস্ট এশিয়ার সবথেকে লংগেস্ট আহাট করিডোর। আহাট করিডোর মানে হচ্ছে যেখানে বুদ্ধার ডিসিপলসরা থাকে। এই যে এরা হচ্ছে সব বুদ্ধার ডিসিপলস। এটা 3.5 কিলোমিটার লম্বা এই করিডোরটা, যেটা দিয়ে আমরা এখন হাঁটছি। আমাদের গাইড রীতিমতো দৌড়াচ্ছে টাইমে ম্যানেজ করার জন্যে। এটা হচ্ছে করিডোরটা যেটা দিয়ে আমরা হাঁটছিলাম, ওটা এখনও কন্টিনিউ হচ্ছে। আমরা যদিও বেরিয়ে গেছি, বেরিয়ে ওই বেল টাওয়ারটা গেছিলাম,
যেটা আপনাদের দেখালাম, ওটা হচ্ছে বুদ্ধিস্ট বেল, অনেক বড় একটা বেল, 3টে তলা সমান। আমাদের গাইড ওয়েট করছে আমাদের জন্য, আমরা রিদ্ধির জন্য একটু আস্তে আস্তে যাচ্ছি। আসলে প্যাগোডার মেইন টেম্পল কমপ্লেক্সটা এলাম এখন, মানে বেশি জোরে কথা বলা বারণ। আমি আপনাদের দেখাচ্ছি, ভেতরে একটা বুদ্ধর মূর্তি রয়েছে, অনেকগুলো হাত। আমি এরকম বুদ্ধ মূর্তি আগে দেখিনি কখনো, আমাদের দেখাই, দেখুন শুধু, না লার্জার দ্যান লাইফ একদম পুরো। আমরা এই ফিরে এলাম আমাদের পিক আপ পয়েন্টে আবার ইলেকট্রিক কারে। তো এখানে আমরা একটু জল আর জুস খেলাম, ঋদ্ধিকেও খাওয়ালাম, ও একটু হাইড্রেটেড হলো। এবার আমরা ইলেকট্রিক কারে করে আবার বাস অবধি যাব, বাসে গিয়ে সেখান থেকে নেক্সট স্পটে যাব। আর প্রচণ্ড গরম, মানে চিন্তার বাইরে, হিউমিডিটি যা অসম্ভব হিউমিডিটি, আপনি চিন্তা করতে পারবেন না। দেখাচ্ছে অলমোস্ট ফিলস লাইক 48 ডিগ্রি, টেম্পারেচার এখন 36-এর মতন, 36 ডিগ্রি চলছে, কিন্তু হিউমিডিটিটা এত বেশি পুরো গলিয়ে দেবে মনে হচ্ছে শরীর একদম। আর সেরকম রোদ, দেখতে পাচ্ছেন রোদটা কীরকম। তো আমি আপনাদের একবার কমপ্লেক্সটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, আমরা তো সবকটা জায়গায় যেতে পারলাম না। আমরা এই এলাম এখন লাঞ্চ করতে, এই রেস্টুরেন্টটা নিয়ে যাচ্ছে আমাদের গিয়া হুং। এখানে আমাদের বুফে লাঞ্চ আছে আজকে, সব ইনক্লুডেড এই প্যাকেজের মধ্যেই। তো এখানে 40 মিনিট থেকে 45 মিনিট টাইম দেবে আমাদের লাঞ্চ করার জন্য। দেখা যাক কী আছে লাঞ্চে, দেখাচ্ছি আপনাদের। আমরা এই লাঞ্চ করতে এলাম রেস্টুরেন্টে, বুফে লাঞ্চ আছে আমাদের, যেমন বলেছিলাম। ঋদ্ধি তো জুস খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে, শুধু এত গরম লেগেছে ওর। আপাতত আমরা খাবারটা নিই, ঋদ্ধিকে আগে খাওয়াতে হবে কিছু, দেখি কী আছে ওর খাওয়ার মতন। মমিতা গেছে খাবারটা আনতে, ওর নিয়ে আসো। আমাদের রেস্টুরেন্টে ততক্ষণ দেখাচ্ছি, আপনারা রেস্টুরেন্টটা দেখে নিন। প্রচুর অপশান, বেশি কিছু নিয়ে নিই, প্রচণ্ড গরম, এখন আবার বেরোতে হবে। তো আমি এই ফ্রাইড রাইস নিয়েছি, ভেজিটেবল ফ্রাইড রাইস, রোস্টেড গোট নিলাম, আর ফ্রাইড ফিশ আর স্যালাড নিয়েছি। আর ফ্রুটস প্রচুর রয়েছে, আমি একটু ওয়াটারমেলন নিলাম। গরমে তরমুজ খাওয়াটা ভালো, অনেকটা জল থাকে তো তরমুজে, এই ডিহাইড্রেশন না হয়ে যায়। এই খেয়ে নিই এখন আপাতত। এলাম বোটিংয়ের জায়গাটাতে এসেছি, প্রচণ্ড বড়, কিন্তু ঋদ্ধি মনে হচ্ছে ইন্টারেস্টেড। উঠি আগে গিয়ে
ঋদ্ধি গাইডের হাত ধরে নিয়েছে। Okay, that's one. That is your boat. আমরা এই মুহূর্তে ফাইনালি চাপলাম সাহস করে বোটটায় ট্রাঙ্গানে। এটা রেড রিভার, যে রিভারটা আছে কালকামরা এয়ারপোর্ট থেকে আসার সময় যেটা ক্রস করে এলাম, ওই রিভারটারই ডেল্টা গিয়ে মিশেছে এটা, এই রিভারটা ট্রাঙ্গান এটার নাম। রিদ্ধি লাইফ জ্যাকেট পরে খুব বিরক্ত হচ্ছে গরমে। এখানকার এরা এত বেশি মানবিক, মানে ওর কষ্ট হচ্ছে দেখে বললো লাইফ জ্যাকেটটা খুলে দিন, পাখা দিয়েছে এখন হাওয়া করার জন্য, গরম লাগছে বলে। এখানে বোটে, প্রত্যেকটা বোটে এরকম বড় বড় ছাতা আছে, যেহেতু খুব রোদ, তো ছাতাটা নিয়ে বোটিং করার জন্য। ঐতিহাসিক স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অসামান্য মেলবন্ধন হয়ে উঠেছে এই নিনবিনে, যা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। আপনাদের আরেকটা তথ্য দিয়ে দিই, নিনবিন কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে। গোটা ভিয়েতনাম দেশ জুড়ে মোট 8টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা আছে, যার মধ্যে নিনবিন অন্যতম। এই কেভটা এতটাই নিচু, মাথা নামিয়ে যেতে হচ্ছে, নাহলে মাথায় লাগবে। আমরা অসম্ভব ঘামছি, প্রচণ্ড ডিহাইড্রেশন হয়ে যাবে। জলটা খাচ্ছি বেশি করে বলে, এখনো অবধি হয়নি। কত বোট দেখুন শুধু চারিদিকে। এখানে যারা এমপ্লয়িজ আর কি, পুরো ট্রাঙ্গান কমপ্লেক্সে যারা বোট চালাচ্ছে বা ভেতরে রয়েছে, এতটাই গরম। এখানে যে জ্যাকেটগুলো পরেছে দেখতে পাচ্ছেন, এই যে গ্রিন কালারের জ্যাকেটগুলো, এখানে আমাদের পাশে একটা বোট রয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন পরেছে। এই জ্যাকেটগুলো জানি না কতটা লক্ষ্য করতে পারছেন, ফ্যান লাগানো আছে দু সাইডে দুটো করে। আমাদের এখন বোট থেকে একটা টেম্পেলে নামালো এসে, ট্রাঙ্গা নেই, এটা একটা কমপ্লেক্স। এটা 10 মিনিট বলে টাইম আছে, একটু ঘুরে দেখে নিন, আবার বোটে ফিরে আসতে হবে। আর বোটের নাম্বারগুলো মনে করে নিন, 578 বোটের নাম্বার। এটা হচ্ছে হি কক আইল্যান্ড এটার নাম। এই আইল্যান্ডটা বললো 10 মিনিট টাইম আছে, ছোট্ট আইল্যান্ড, টেম্পেল আছে এক দুটো, সেটা ঘুরে দেখার জন্য। এখানে কিং কং সিনেমাটা শুটিং হয়েছিল স্কাল আইল্যান্ড। আশা করি আপনারা সবাই দেখেছেন স্কাল আইল্যান্ড। তো এই জায়গাটাতে স্কাল আইল্যান্ডের শুটিং হয়েছিল। হ্যাকক আইল্যান্ড এটার নাম। নিনবি নেই, এখানে আমরা এসেছি ট্রাঙ্গান কমপ্লেক্সের মধ্যে। এটা হচ্ছে হ্যাকক আইল্যান্ড।
রাঙ্গাং থেকে বোটিং করে জাস্ট বেরোলাম, অসম্ভব ঘেমে গেছি আর খুব কাহিল লাগছে। এবার সারাদিন ধরে এত ঘেমেছি, তো আমরা এবার বাসে চেপেছি। বাসে করে এখন আমাদের নিয়ে যাচ্ছে মুয়া কেভস। ওখান থেকে ট্যামকক রিভারটা খুব সুন্দর দেখা যায়। 500টা সিঁড়ি উঠতে হয় ওপরে, একটা উপরে প্যাগোডা আছে পাহাড়ের উপরে, আর ওখান থেকে ট্যামকক রিভারের পুরো ভিউটা দেখা যায়, 360 ডিগ্রি ভিউটা। তো আমরা ভাবছি যাবো কিনা, কারণ কি রিদ্ধি আর পারছে না, আর ওকে সত্যি আর প্রেশারাইজ করা উচিত না। আর আমরাও প্রচণ্ড এক্সস্টেড এত গরমে, ভাবছি আমরা স্কিপ করে দেবো, নিচ থেকে আপনাদের ভিউটা দেখিয়ে দেবো যতটা হচ্ছে। আর তারপর বাকিরা যখন ঘুরে আসবে, যেহেতু আমরা একটা গ্রুপ ট্রিপে এসেছি, অপশান নেই আমাদের, নাহলে ফিরে যেতাম আমরা আমাদের হোমস্টেতে। তো এখন ওয়েট করতে হবে সবাই এলে, তারপর আবার এখান থেকে বাস ছাড়বে, তারপর একদম ডিরেক্ট আমরা ফিরে যাবো আমাদের হোমস্টেতে। আমরা মুয়া কেভসটা যেতে পারলাম না, ঋদ্ধির প্রচণ্ড গরম লাগছে আর খুব চিৎকার করে কাঁদছে, আর খুব স্বাভাবিক সেটা। ওকে সকাল থেকে এত গরমে গরমে ঘুরিয়েছি, তাও ভালো বলে বলতে হবে, এতক্ষণ ছিল চুপ করে, আর এখন পারছে না জাস্ট। তো আমরাও আর জোর করলাম না সেই জন্যে। তো শরীরটা খুবই খারাপ লাগছে গরমে, শরীর খারাপ মানে ডিহাইড্রেশন হয়নি, কিন্তু গরমে আর পারছে না, ও একটু শোবে আসলে, সেই জন্যে খুব ইরিটেট হয়ে গেছে এতক্ষণ ধরে রোদে ঘুরে ঘুরে। তো আমরা আর মুয়া কেভসটা যেতে পারলাম না, আমরা আপাতত বাসে গিয়েই ওয়েট করছি। বললাম এসিটা চালিয়ে দিতে, প্রচণ্ড কাঁদছিল বাইরে বসে, তো সেই জন্য আমরা আর উঠলাম না। আপনাদের বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি যতটা পারা যায়, কতটা দেখানো পারবো আমি জানি না, যে কতটা উপরে উঠতে হয়। আর উপরে একটা প্যাগোডা আছে, সেটা দেখা যাচ্ছে এখান থেকে দেখে নিন আপাতত, দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। ওই যে উপরে দেখতে পাচ্ছেন প্যাগোডাটা, ওই উপরে দেখা যাচ্ছে একটা পাহাড়ের চূড়ায়, ওইটা হচ্ছে প্যাগোডা। আর ওইখানে একটা ড্রাগনের মতন করা আছে, ওটা লোকে সেলফি টেলফি তোলো ওখানে গিয়ে। এইখান দিয়ে সিঁড়িগুলো গেছে, দেখুন দেখা যাচ্ছে জিগজ্যাগ করে সিঁড়িগুলো গেছে উপর অবধি। 500টা সিঁড়ি টোটাল যেতে হয় উপরে। এই যে লোকজন যাচ্ছে এই সাইড দিয়ে ঘুরে, দেখুন। আমরা এটা যেতে পারলাম না ঋদ্ধির জন্য, শরীরটা ওর খুব খারাপ লাগছে বলে। তো আর প্রচণ্ড গরম, সত্যি কথা বলতে আমাদেরও শরীর খুব একটা যে দিচ্ছে তা নয়, তবে তাও যেতাম, মানে এসছি বারবার তো আসবো না, যেতাম, কিন্তু ওর জন্যে স্যাক্রিফাইস করলাম, এটা করাই যায়, কারণ কি ও পারছে না আর গরমে, বেচারা খুব কষ্ট হচ্ছে ওর, কাঁদছে চিৎকার করে, তার জন্য এসি চালিয়ে দিয়েছে বাসে, এখন ও বসে আছে মার সাথে। এটা আজকে আমাদের ট্রিপের লাস্ট স্পট ছিল, তো আমরা এটা এখন করতে পারলাম না, যাই হোক কিছু করার নেই। তো আপনাদের দেখিয়ে দিলাম এখান থেকে, আপনারা গুগল করলেও পেয়ে যাবেন, দেখতে পাবেন। এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে গিয়ে ওই প্যাগোডাটায় লোকে ছবি তোলা দেখা যাচ্ছে, এখান থেকে লোকজন দাঁড়িয়ে আছে। আর ওখানে ভিয়েতনামের ফ্ল্যাগ লাগানো হয়েছে, পাহাড়ের উপরে দেখা যাচ্ছে রেড কালারের ভিয়েতনামের ফ্ল্যাগ, দেখলেন আপনারা। আর জানি না কোনোদিন নাচতে পারবো কি না, আর এলেও অন্তত এই ওয়েদারে আসবো না, এই সময় এলে ডিসেম্বর জানুয়ারি করে আসবো, ওই সময় শুনেছি ওয়েদারটা একটু বেটার থাকে, ঠান্ডা থাকবে না হয়তো, কিন্তু এই যে দাবানলের মতন ওয়েদার, এটা অ্যাটলিস্ট থাকবে না। এটা জাস্ট পারা যাচ্ছে না গরমে, জানি না বাকি দিনগুলো কী করে কাটাবো। তবে প্রচুর লোক এসেছে, আর মানে ম্যাক্সিমামই ইউরোপিয়ান আর আমেরিকানরা এসেছেন। তো এত লোক, ওদের কি গরম লাগছে না না বুঝতে পারছি না, মানে মুখ চোখ থেকে মনে হচ্ছে না। আমাদের যেরকম, আমরা ইন্ডিয়ান, আমাদের অনেক বেশি গরম সহ্য করার ক্ষমতা, আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ওরা কী করে রয়েছে আমি জাস্ট বুঝতে পারছি না এত গরমে, নির্বিকারভাবে বিয়ার খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। না আমরাও খাচ্ছি, কিন্তু ঘামের সাথে সবই বেরিয়ে যাচ্ছে, ওরা কী করে রয়েছে বুঝতে পারছি না আমি এই গরমে। যাই হোক, যাই আমরা এবার আমাদের হোটেলে ফিরে যাবো, হোমস্টেতে গিয়ে কথা হচ্ছে আবার। আমরা এই ফিরে এলাম আমাদের হোমস্টেতে, প্রচণ্ড গরম ছিল আজকে, সারা দিনটা পুরো এক্সস্টেড হয়ে গেছি আমরা, একদম ঘেমে ঘেমে। সবচেয়ে কষ্ট ঋদ্ধির হয়েছে, ও বেচারা আর পারছে না, এসে ওকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করে এখন শুয়ে পড়েছে অলরেডি। আমরা যাদের সাথে গেছিলাম
তাদের লিঙ্কটা আমি আর ডিটেলসটা কন্ট্যাক্ট নাম্বারটা আমি নিচে দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি কোনো বড় কোম্পানি নয়, এটা এখানকার হানয়ের ভিয়েতনামেরই লোকাল একটা এজেন্সি। তো আমার কম্পারেটিভলি একটু কম পড়েছে, আমি যেগুলো কম্পেয়ার করেছিলাম ক্লুক বা গেট ইয়োর গাইড, থ্রিলোফিলিয়া সব জায়গার থেকে, তো সেটা অবভিয়াসলি কম পড়ে, সবারই পড়ে, যেহেতু আপনি নিজে বুকিং করছেন, কমিশনটা অনেক কম থাকে সেখানে। তো আমি সেই সব ডেসক্রিপশন আর ডিটেলস নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যাতে আপনাদেরও সুবিধা হয় যদি আপনারা পরবর্তীকালে আসেন। তাহলে আজকের মতো এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের গোটা নিনবিনের ট্রিপটা। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর, আর ইনফরমেশন তো অবশ্যই আমি দেবো, যেমন বলেছি যে আমি একটা নতুন ভিডিও বানাবো একদম শেষে এই গোটা ভিয়েতনাম সিরিজটার, যেটার মধ্যে সব কিছু ইনফরমেশান ইনক্লুডিং ভিসা, আমি হোটেল কীভাবে বুক করেছি, ট্রিপগুলো কীভাবে বুক করেছি, কোথা থেকে করেছি, কত কস্ট পড়েছে, সব কিছু ডিটেলে দিয়ে দেবো, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় গোটা ট্রিপটা বুঝতে। আর আপনারা যদি প্ল্যান করেন আপনাদের সেই সুবিধাটা হয়। তাহলে আমাদের সঙ্গে থাকুন, আর অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে। একটা লাইক করলে আমার খুব সুবিধা হয়, আমার ভিডিওটা একটা রিচ বাড়ে, যেহেতু আমি নতুন করছি। আরও অনেক বেশি লোকের কাছে যারা ঘুরতে ভালোবাসেন, এক্সপিরিয়েন্স করতে ভালোবাসেন বিভিন্ন, তাদের কাছে ভিডিওটা পৌঁছাবে, তারা দেখবে। আপনারা যারা এখন দেখছেন ভিডিওটা, তাদের কাছে এটা আমার খুব রিকোয়েস্ট যে একটা লাইক অ্যাটলিস্ট করবেন ভিডিওটা দেখার পরে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, গুড নাইট।